লক্ষ্যে তৃণমূলে আরও শক্তিশালী করতে রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। সব বাধা পেরিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না, বললেন জামায়াত আমির। জনরায়কে অবজ্ঞার অভিযোগ নাহিদের। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরবর্তী রাষ্ট্রপতির নাম দলীয় বৈঠকেই নির্ধারণ, জানালেন এলজিআরডি মন্ত্রী। নির্বাচন হবে সংবিধান মোতাবেক। এবং দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিল্লির আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে পদায়নের শঙ্কা রাহুল গান্ধীর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনিয়া বিনতে তাহের। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে রংপুর বিভাগের দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতারা অংশ নিয়েছেন সভায়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মেধাবী তরুণ ও উদ্যমী জনশক্তির উপর ভর করে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের আরেক সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। 2030 সালের মধ্যেই এ শিল্প রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আশা জানান তিনি। নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতা পেরিয়ে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবায় সফলতা এসেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের আয়োজন করে খাত সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওস্থ নব থিয়েটারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক কলকারখানা পরিচালনা সহ সকল ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্যতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির চরম উৎসুকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প রপ্তানি আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশ কৃষি, শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবায় সফলতা দেখিয়ে চলছে বলেও জানান সরকার প্রধান। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। পরে সামিটে অংশ নেয়া বিভিন্ন দেশের নানা উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন তারেক রহমান।
তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফাঁসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিগগিরই প্রতিরোধের ডাক আসবে। বিকেলে সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করেছে। তাহসিন তারিনের প্রতিবেদন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার গণভোটের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কার এড়িয়ে উল্টো পথে হাঁটছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি। যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম এই নতুন সরকার, নির্বাচিত সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ মেনে নেবে না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। গণভোট প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, পরিবর্তন ও সংস্কারের পক্ষে দেশের প্রায় 70% মানুষ মত দিয়েছে। সেই গণরায় বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষাকে অসম্মান করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সমুদ্রের ঢেউ। টক অফ দ্য কান্ট্রি, কে হচ্ছেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। আলোচনায় আছেন হাফ ডজন হেভিওয়েট প্রার্থী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বঙ্গভবনের দরজা এখন অপেক্ষায় দেশের 23তম রাষ্ট্রপতির। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই পালন করবেন এ দায়িত্ব। সংবিধান বলছে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই সময়সীমার গণনাও ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ সাধারণ ভোটার নয়, জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসাবে অংশ নেন। সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ও পুরো নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সংসদে 350 সদস্যের মধ্যে বিএনপিরই রয়েছে 247 জন। 2/3 বেশি আসন থাকায় দলটি যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ কারণেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা, নতুন রাষ্ট্রপতি হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়া সাবেক আমলা ও সাবেক প্রধান বিচারপতিদের নামও ঘুরে ফিরছে রাজনৈতিক আলোচনায়। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অধিকাংশ দায়িত্ব পালন করেন। তবুও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ।
দলীয়ভাবে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সবসময় কঠোর পরিশ্রম করে দেশকে ভালো অবস্থানে নিয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সে অর্জন নষ্ট করে ফেলে। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ কাগজে কলমে অর্থ লোপাট করেছে। বাস্তবে দেশের কিছুই অবশিষ্ট নেই বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। সংবিধানে নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ নিয়ে বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীতে মানবাধিকার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এই সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের প্রতিবেদন। ঢাকার শিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংস্থা অধিকার আয়োজিত সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ অংশীজনরা। এ সময় বিচার বিভাগের ভূমিকা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল বলে মন্তব্য করেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। তৎকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি। বিচার বিভাগ এতটা নেমে গেছিল এই কারণেই এরকম মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হতে পেরেছে। ফ্যাসিজম সেই দেশের চূড়ান্ত রেজাল্ট, কনসিকুয়েন্স। এই কনসিকুয়েন্স হচ্ছে শুরু করেছে বিচার বিভাগ বাংলাদেশে, এবং বিচার বিভাগকে এই দায় নিতে হবে। আর রাষ্ট্রের প্রতিটি স্তরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে মানবাধিকার নিশ্চিতের উপর জোর দেন চিফ প্রসিকিউটর। এটি কিন্তু একটা বিশদ একটা বিরাট সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায়। এটার সাথে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, সুশাসনের ব্যাপার, এবং আপনি জাস্টিসটাকে কিভাবে আপনি নিশ্চিত করবার জন্য রাষ্ট্রের যে সদিচ্ছা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব, এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। এতে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন শিগগিরই সংসদে তোলা হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন সংক্রান্ত আইনের বিষয়ে এই দুইটা আইন পাশ করব না বলে পার্লামেন্টে উঠায়নি। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি 133টা অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংবিধানে নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব। এমদাদুল হক খান, মহানসংবাদ, ঢাকা। এইটা যারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র প্রয়োজনীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আলী অডিটোরিয়ামে প্রতিবন্ধী সংগঠন বি স্ক্রিন চেঞ্জ মেকার্স আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় রিজভী বলেন, প্রতিবন্ধী মানুষের সংগ্রাম শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং পুরো পরিবারের জন্য এক দীর্ঘ কষ্টের ইতিহাস। সেই বেদনার গল্পগুলো লিপিবদ্ধ করা হলে তা মহাকাব্যের রূপ নেবে। রাষ্ট্র যতটুকু দায়িত্ব পালন করা দরকার ছিল ততটুকু দায়িত্ব পালন হয়নি। আইন হয়েছে, অধিকার, প্রতিবন্ধীদের অধিকার এবং সুরক্ষার আইন হয়েছে, কিন্তু এই আইন বাস্তবায়নের জন্য আরো কিছু করা দরকার, সেগুলো হয়নি। ডিজিটাল ব্যাংকিং এর কথা বলা হয়েছে, কিন্তু প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সহায়ক যে কর্মকাণ্ড, সেটা কিন্তু করেননি কেউ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ইতিহাসের বাঁক বদলকারী ঘটনা জুলাই অভ্যুত্থান।
যেখানে স্বৈরশাসকদের দমন পীড়নের সামনে ঢাল হয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন শিক্ষকরা। পুলিশের কাছ থেকে ছেলে মেয়েদের ছাড়িয়ে আনার পাশাপাশি পেটোয়া বাহিনীর হাত থেকে বাঁচাতে আহত হন অনেক শিক্ষক। ছাত্র জনতার প্রতিরোধ যাত্রায় শিক্ষক সমাজের ইতিবাচক ভূমিকার কারণে রচিত হয় এক মহাকাব্যিক রক্তিম ইতিহাস। জুলাই আন্দোলনে শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বর্তমান চিত্র এটি। শান্ত পরিবেশ, যেন স্নিগ্ধতার প্রলেপ টিএসসি আর কলা ভবনে। সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। অথচ 2024 সালের এই সময়ের দিকে তাকালে দৃশ্যপট ছিল ভিন্ন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল চারিপাশ, স্লোগানে স্লোগানে মুখরিত টিএসসি, কলা ভবন, সায়েন্স ফ্যাকাল্টি, চারুকলা অনুষদ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। তখনকার কোটা সংস্কার আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। রংপুরে আবু সাইদ সহ আরও শিক্ষার্থীর মৃত্যু যেন মানুষের শিরায় আগুন জ্বালিয়ে দেয়। কোটা আন্দোলন গিয়ে ঠেকল সরকার পতনের এক দফায়। 24-এর উত্তাল দিনে তৎকালীন ক্ষমতাসীনদের নৃশংসতার কথা মনে উঠলে এখনও আটকে ওঠেন অনেক শিক্ষার্থী। বলেন, এক পর্যায়ে মনে হচ্ছিল দানবের থাবা থেকে হয়তো বাঁচতে পারবেন না। তখন পিতার স্নেহ, মায়ের মমতায় হায়নাদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন শিক্ষকরা। তারা যেহেতু আমাদের সহযোগিতা করেছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা আসলে আমাদের যৌক্তিক আন্দোলন। কিছু শিক্ষক যারা নিজেদের নীতি, ন্যায়, নৈতিকতায় অটল ছিলেন, তারা অবশ্যই আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং তারা পরামর্শ দিয়ে সবসময় ছিলেন। আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচার বাহিনীর নির্যাতন মেনে নিতে পারেনি পিতৃতুল্য শিক্ষকরা। তারাও যুক্ত হন আন্দোলনে। 2024 সালের যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, শিক্ষকদের একটা বড় অংশ বলা যায় এই আন্দোলনকে সাপোর্ট দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটটা তখন তাদের নৈতিক দায়বদ্ধতা থেকেই তারা অংশগ্রহণ করেছিল। শিক্ষকদের একটা অংশ যারা আন্দোলনের পক্ষে ছিল, তারা ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে ছাত্রদের সাথে আন্দোলন করেছে। হাসিনা প্রশাসনের মদতপৃষ্ট পুলিশের হাত থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হন অনেকে। শিক্ষকরা যখন ছাত্রদেরকে সেভ করার জন্য যেত, তখনও কিন্তু শিক্ষক জিনিসটা শিক্ষক হিসেবে দেখা হতো না। তখন শিক্ষকদের গায়েও কিন্তু আঘাত করতে কেউ কার্পণ্য করে নাই। কেবলমাত্র আন্দোলনের জন্য তাদেরকে ধরে নিয়ে যাবে আর শিক্ষকরা বসে থাকবে, হয়তো ওই তাগিদ থেকে তাদের বিবেক, কনসায়েন্স তাদেরকে হয়তো জাগৃত করেছে। অবশ্য দলদাস কিছু শিক্ষকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা সবসময় চেয়েছে আন্দোলন দমন করতে। আরেকটা পক্ষ চেয়েছে না আন্দোলন না হোক, তাদের সরকার আছে সেটাই সাস্টেন হোক। শত চেষ্টা, সহস্র বুলেটেও দমিয়ে রাখা যায়নি ছাত্র জনতার সেই আন্দোলন। রক্তের বিনিময়ে তেজি তরুণরা প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন্দ্রীয় সরকার অন্যান্য দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। বিকেলে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। তবে শিক্ষামন্ত্রীকে সরকার অন্য কোনো মন্ত্রণালয় সরিয়ে নেয়ার কথা বিবেচনা করছে বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা 36 দিন উত্তাল ছিল ভারতের দিল্লি। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শনিবার বিকেলে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে আসে পদত্যাগের ঘোষণা, যাকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা। এরপরই আলোচনার শুরু আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি সামনে আসে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির সমন্বয়কদের বৈঠকে এসব দাবির বিষয়ে ইতিবাচক সাড়া মেলে। যৌথ ব্রিফিংয়ের পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সিজেপি। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timeline. সিজেপির পক্ষ থেকে সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। एक करोड़ का मुआवजा उन सारे परिवारों को, और दूसरा ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को,
उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। कॉकरोच है, एक बार घुसता है जो निकलता नहीं है कॉकरोच। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন রাজধানী উত্তাল, তখন প্রকাশ্যে এসেছে প্রায় ৩০ বছর আগের একটি ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। সে সময় প্রশ্ন ফাঁস ও সরকার বিরোধী বিক্ষোভে অন্যতম প্রধান মুখ ছিলেন বর্তমানের বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদচ্যুত না করে কেবল অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেয়ার কথা সরকার বিবেচনা করছে বলে দাবি করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে অন্য কোনো মন্ত্রণালয়ে পদায়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তাকে পদ থেকে সম্পূর্ণ বরখাস্ত করতে হবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনীর সীমান্তে ভারত থেকে 23 জনকে পুষিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ভোর থেকে ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে দিনাজপুরে খিয়ার মাহমুদপুর সীমান্তে 9 জন, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জন ও ফেনীর শ্রীপুর সীমান্তে 8 জন ব্যক্তিকে পুষিনের চেষ্টা করা হলে তা রুখে দেয় বিজিবি সহ স্থানীয় লোকজন। গেল 24 ঘন্টায় হামে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 691 জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 721 জন, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 95 জন মারা গেছে। জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে ইউরিয়া সহ সকল সারের যথেষ্ট মজুদ রয়েছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন যে শুল্কটা ধার্য করা হয়েছে সেটা সেই একই পরিমাণ। তার মানে এই গতকাল যে অবস্থা ছিল এবং আগামীকাল যে শুল্কের পরিস্থিতি, সেটা সংখ্যাগত কোনো তারতম্য নাই, শুধু নামের ভিন্নতা। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। প্রতিটা সারের পর্যাপ্ত মজুদ আছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে স্কিলস ফর এ শেয়ার্ড ফিউচার শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে স্কিলস ট্রেনিং প্রোভাইডার সোসাইটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজদিন কাউসার চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। খেলার খবর, ফুটবল। সূচি ঘোষণার পর এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন হয়েছে। রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আসন্ন সাফে অংশ নেওয়া 7 দেশের ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সাফ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। এর আগে 2018 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, যা দেশের ফুটবল প্রেমীদের জন্য বাড়তি উৎসাহের উপলক্ষ হয়ে উঠেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দলকে তৃণমূলে আরো শক্তিশালী করতে রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। সব বাধা পেরিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না বললেন জামায়াত আমির। জনরায়কে অবজ্ঞার অভিযোগ নাহিদের। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরবর্তী রাষ্ট্রপতির নাম দলীয় বৈঠকে নির্ধারণ, জানালেন এলজিআরডি মন্ত্রী। নির্বাচন হবে সংবিধান মোতাবেক। এবং দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিল্লির আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে পদায়নের শঙ্কা রাহুল গান্ধীর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।